আমাদের দেশের ইংরেজি পড়াশোনা গ্রামার কেন্দ্রিক। কি কেন্দ্রিক? আমি একটু মজা করে বলি, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, গ্রামার শিখিতে শিখিতে জীবন কাটিয়া গেল, ইংরেজি শিখার পূর্বেই বাঙালি পটল তুলিল। পটল তোলা মানে কি? মরে যাওয়া। চাইনিজ একটা প্রবাদ বাক্য আছে, ইফ ইউ গিভ সামওয়ান এ ফিশ ইউ ফিড হিম ফর অনলি ওয়ান ডে, বাট ইফ ইউ টিচ হিম হাউ টু ফিশ ইউ ফিড হিম ফর হিজ হোল লাইফ। তার মানে হলো, কাউকে তুমি যদি একটা মাছ দাও, তাকে তুমি একদিন খাওয়াইলা, আর মাছ ধরা শিখাই দিলে সারা জীবন খাওয়াইলা। একটু পরে আমি কিছু ইংলিশ শেখানো শুরু করব। ইংলিশ শেখানোর মাধ্যমে ইংলিশ কিভাবে শিখতে হয় এটাও শিখাই দিব। ইংলিশ কিভাবে, না হলে বাকি জীবন তুমি খালি গ্রামার শিখবা, গ্রামার শিখতে শিখতে শহীদ হয়ে যাবা, কিন্তু ইংলিশ শেখার হবে না। না না, বুঝা যাচ্ছে এটা? আচ্ছা, আমাদের মাতৃভাষা কি? বাংলা। আচ্ছা, বাংলা বলতে শিখতে কি কষ্ট হয়েছে? বাংলা কঠিন না সহজ? আমাদের কাছে কি সহজ? আমেরিকা ইংল্যান্ডে কি ইংলিশ, না আমেরিকা ইংল্যান্ড ওদের ভাষা কি ইংলিশ, ওদের কাছে কঠিন না সহজ? সহজ। তো পৃথিবীতে আল্লাহ তাআলা কম বেশি 7,000 ভাষা দিচ্ছে। কয় হাজার? মানে বিজ্ঞানীরা খুঁজে পাইতা মোট 7। বাংলাদেশে কিন্তু অনেকগুলি আসলে ভাষা আছে, চাকমাদের ভাষা, হ্যাঁ, বিভিন্ন ছোট ছোট ভাষা। তো এখন দুনিয়ার মানুষ যে মাতৃভাষা শিখে, এ কি বড় হয়ে শিখে না ছোটকালে শিখে? আমরাও বাংলা শিখছি 2, 3, 4, 5 বছর বয়সে। আচ্ছা, এখন একটা 3 বছর 4 বছরের বাচ্চাকে যদি ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাকাউন্টিং, গণিত, বাংলা, হ্যাঁ, গ্রামার, নাহু সরফ, অপাদানে সপ্তমী পড়ানো হয়, 3 বছরের 4 বছরের বাচ্চা কিছু বুঝবে? কিন্তু বুঝবে না সে, কিন্তু অথচ সে তো একটা ভাষা শিখে ফেলতেছে। তার মানে আল্লাহ তাআলা ভাষা শেখাটাকে কি করছেন? সহজ করছেন। মানে আগে আমাদের এটা মাথায় ঢুকাইতে হবে, মানে বাঙালির মাথায় 3টা জিনিস ঢুকানো হয়েছে, যে 1 নম্বর হইলো ইংলিশ হলো কঠিন, আমার দ্বারা হবে না, কোনো মতে কমন ফালায় ফালায় পাশ করে যায়। আজকের থেকে মাথায় ঢুকাইতে হবে কি, বাংলা যেমন সহজ, ইংরেজিও কি দুনিয়ার সব ভাষাই সহজ। নাহলে কোনো বাচ্চা 3 বছর বয়সে চাইনিজ শিখতে পারতো, 4 বছর বয়সে আরবি পারতো, তা ভাষা সহজ। 2 নম্বর আমাদের মাথায় ঢুকানো হয়েছে ইংলিশ শিখতে হলে গ্রামার শেখা লাগবে। তো এই যে আমরা অনার্স ফার্স্টে কম গ্রামার, স্কুল কলেজে জেনারেল লাইনে কত গ্রামার শিখে, এরপরেও বেশিরভাগই রিডিং, রাইটিং, স্পিকিংয়ে দুর্বল। তো গ্রামার শিখে ভাষা শেখা চায় না। আর 3 নম্বর, এই যে কত ঢাকা শহরে কত নাম করা স্কুল, এই ভিকারুন্নেসা, এই রাজুক ইত্যাদি নাম করা স্কুলেও পড়ে, আবার বেচে বেচে সারা বছর কোচিংও করে। তো নাম করা স্কুলে পড়ে লাভ কী হইলো? আচ্ছা, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার, তাকে আমরা বাংলা ভাষা শিখাবো। কি শিখাবো? তাকে কি আমরা কারক, বিভক্তি, সমাস, অপাদানে সপ্তমী, অধিকরণ, কারক এগুলো পড়াবো? স্যার, তারা তো আপনি বাংলা শিখাবেন, ব্যাকরণ পড়াবেন কেন? কথা ঠিক আছে। তো বাংলা শেখার জন্য ব্যাকরণ পড়া যদি হাস্যকর হয়, তাহলে ইংলিশ শেখার জন্য গ্রামার পড়াও যুক্তি মিলছে? তাহলে স্যার কেমনি ইংলিশ পড়াবেন? এখন আমরা ইংলিশ শেখা শুরু করব জিরোর থেকে। কোথার থেকে? মনে করো প্রথম দিন একটা নুরানির ক্লাস, কেজির ক্লাস, প্লের ক্লাস, বাচ্চারা কিচ্ছু পারে না। অথবা একটা রিক্সাওয়ালা ভাই, একটা কৃষক ভাই আসছে, স্যার আমি তো দুবাই যাবো, সৌদি যাবো, রিয়াদ যাবো বা সিঙ্গাপুর, আমার একটু ইংরেজি শিখা দেন, আমি কিচ্ছু পারি না। আর কীভাবে শুরু করে ধরাই দেয়, সবাই একটু আমার সাথে জোরে জোরে, আমি আই, যাওয়া, গো, আমি যাই, আই গো, আমি খাই, আই ইট। এই যে শেখা শুরু হয়ে গেল। এতটুকুই প্রচলিত পদ্ধতিতে কি করা হয় বাংলাদেশে? আই হলো প্রোনাউন, প্রোনাউনের একটা প্রকার আছে, গো হলো ভার্ব, ভার্বের একটা ভেদ আছে। চলো বাবা, আগে পার্টস অফ স্পিচের ভেদ আর প্রকাশ শিখি। এই ভেদ আর প্রকাশ শিখতে শিখতেই বাঙালির জীবন শেষ। সবাই আমার হাতের দিকে তাকান, সবাই জোরে জোরে, যেভাবে শিখেছি বাংলা সেভাবে শিখবো ইংলিশ। আরেকবার, যেভাবে মাতৃভাষা সেভাবে অন্য ভাষা। আমরা যদি বাংলার মতো করে ইংলিশ শিখতে পারি, তো ইংলিশ শেখাটা কি কঠিন হবে না সহজ হবে? সহজ। এখন সবাই হাতে একটা শীট দেওয়া আছে, এটা হাতে নাও সবাই, একটা সাদা শীট সবার কাছে দেওয়া আছে, এটার দিকে তাকায় তাকায় আমি বাংলাটা পড়বো, তো আপনারা ইংলিশটা, তুমি কিন্তু পড়বা, হ্যাঁ, ওটা শীটের দিকে সবাই তাকাও, আমি, তোমরা ইংলিশটা, তুমি, আমরা,
তারা, সে। আচ্ছা, ডান দিকে উপরে যাওয়া, লেখা রাইট, খাওয়া, দৌড়ানো। আচ্ছা, যতটুক পড়লাম যেভাবে লেখা, উচ্চারণ দিয়ে, অর্থ দিয়ে, এইভাবে যদি শুরুর থেকে শেষ পর্যন্ত এইভাবে থাকে, তা যে শিখবে এবং যে শেখাবে দুইজনের কাজটা কি হয়ে গেল? সহজ হয়ে গেল না? আচ্ছা, পরের পেজ যাও, পেজটা উল্টাও সবাই। আমি বাংলাটা, তোমরা ইংলিশটা। আমি যাচ্ছি, আমি লিখছি, আমি খাচ্ছি, আমি দৌড়াচ্ছি, আমি করছি। আচ্ছা, যতটুকু পড়লাম কঠিন লাগলো না সহজ লাগলো? সহজ লাগলো। এই সহজ জিনিসটা বাংলাদেশে কিভাবে পড়ায়? স্কুলে, কলেজে, কোচিংয়ে, প্রাইভেটে। আই হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব এম, এম এর পরে ভি1, ভি1 পরে কন্টিনিউয়াস টেন্স কথা আইএনজি। খালি রুল দিয়ে পড়ায়, কি দিয়ে? ফলে পরীক্ষার হলে করে যায়া ভুল, যত রুল। এটা আমার স্লোগান, আমার সাথে, যেই পদ্ধতিতে রুল ওই পদ্ধতিটাই ভুল, ভুল আর ভুল। আচ্ছা, এই যে দুনিয়ার মানুষ কয় হাজার ভাষা জানি? 7,000। দুনিয়ার কোনো মানুষ তার মাতৃভাষা গ্রামার দিয়ে, রুল দিয়ে, ব্যাকরণ দিয়ে শিখে? তা আমি আমার নিজের মায়ের ভাষাই তো গ্রামার দিয়ে শিখি না, তা আরেকজনের ভাষা ওটা গ্রামার দিয়ে শেখাটা কি সহজ হবে না কঠিন হবে? বোঝা গেছে তো গিট্টুটা কোথায় লাগতেছে? আচ্ছা, এখন আমার সাথে সবাই বলো, আই অ্যাম গোয়িং, আমার আম গোয়িং। আবার বলো, আম গোয়িং, কাঁঠাল গোয়িং। মানে ব্যাপারটা হলো ওই যে ব্রিটিশ বা আমেরিকান যারা মাতৃভাষা, ওরা আই অ্যাম গোয়িং এত আলাদা করে বলে না, ওরা জোড়া লাগায় দেয়। কি লাগায় দেয়? ফলে আমাদের জন্য, বাঙালির জন্য বিদেশিদের কথা বোঝাটা আরও কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। আমার সাথে আবার বলো, আম গোয়িং, আম ডুইং, আম ইটিং, আম। আম বলা কি কঠিন নাকি? আচ্ছা, আমার সাথে বলো দুই, দুই ইংরেজি কি? টু। আমার সাথে বলো টু, টু। সবাই ডান দিকের পেজে যাও, এ বি সি ডি। ডাইনে দেখো, নিচের দিকে ডাইনে টি এর নিচে কি লেখা? টি না ঠি। সবাই বলো ঠি, টু। ঠেলা গাড়ি আছে না? ওটা কি টেলা গাড়ি না ঠেলা গাড়ি? টোঙ্গা না ঠোঙ্গা? ঠাকুরগাঁও না ঠাকুরগাঁও? ঠিক এরকম, মানে যেই জিনিসটা আমাদের দেশে আমরা গত 100 বছর ধরে শিখি টি, আসলে এটা সহি উচ্চারণটা কি? একটু ঠয়ের দিকে, ঠি, হালকা করে ঠি, টু। আমার সাথে বলো, গিভ ইট টু মি, টু মি, টু মি। আমাকে দাও এটা, বলো গিভ ইট টু মি। আচ্ছা, টু। আচ্ছা, হ্যাঁ, টু এর উপরে দেখো কি লেখা আছে? ও, ও এর উচ্চারণ কি? আমার সাথে বলো ও। আমরা কি শিখছি আগে? ও, ও, ও বলতে বেশি চাপ লাগে, ব্রিটিশ বা আমেরিকানরা খালি চাপাটা নড়ায়। আমার সাথে বলো ও। আমার সাথে বলো না, নো। আমরা এতদিন শিখছি নো, কি শিখছি? নো। হ্যাঁ, কিন্তু আসলে আমার বলো এই যে এটা নো, নো। আচ্ছা, এখন আমরা সবাই হাতের দিকে একটু তাকাও সবাই। আমার সাথে বলো, ইংলিশে জিরো টু হিরো। আচ্ছা, আমার সাথে বলো, এই বইটি হলো ইংরেজি কি শেখার বই? ভাষা শেখার বই। কি ভাষা শেখার? কি শেখার? মানে তুমি নীলক্ষেত বইয়ের মার্কেটে গেলে দেখবা সব বইয়ের গায়ে লেখা গ্রামার। কি লেখা? নামটাই তো গ্রামার। হ্যাঁ, গ্রামার বই পড়লে কি ভাষা শিখবা না গ্রামার শিখবা? এইটার একটা যুগান্তকারী বই, একটা ঘটনা বলতেছি। এই যে এবিসিডি থেকে শুরু। কোথা থেকে? ঘটনা হলো কয়েক বছর আগে এক ভদ্রলোক আসলেন ইংলিশ শিখতে। ওনার বয়স 72। কত বছর? ওনার মেয়ে আর মেয়ের জামাই থেকে কানাডায়। ওই ঘরে একটা নাতি হয়েছে, নাতির বয়স 5। বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কানাডা। যে জন্ম লালিত পালিত কোথায়? কানাডায়। ফলে ওই নাতি কি বাংলা ভাষা শিখছে? ফলে বাংলাদেশে অবস্থানরত নানি, দাদি, নানা, দাদা নাতির সাথে প্রাণ ভৈরা ফোনে গল্প করতে পারে। ফলে দাদা, দাদি, নানা, নানি পড়ছে বিপদে। 72 বছর বয়সে এসে কি শিখতে হবে? ইংলিশ। তাহলে এটা নিয়ে আমরা একটু গবেষণা করলাম, ফিকির করলাম। গবেষণা করে আমরা কি করলাম? গবেষণা করে আমরা কি করলাম যে যিনি এবিসিডি চিনে না, ইংলিশ পড়তে পারেন না, কিন্তু বাংলা পড়তে পারেন, তোমার নানি, তোমার দাদি, তোমার মাও ওই গ্রামে বসে, ঘরে বসে একা একা বই পড়া ইংলিশে জিরো থেকে কি হতে পারবে? বোঝা যাচ্ছে একটা? কোথাও দৌড়াদৌড়ি না করে। আচ্ছা, এখন ওই শীটের পরের পেজে চান, এবিসিডির উল্টা পেজে সবাই
ABCDর উল্টা পেজ, ABCDর উল্টা পেজ। হ্যাঁ, আচ্ছা, এখন আমার সাথে সবাই বলো। হ্যাঁ, 1 বছরে আছে 12 মাস। 1 year has 12 months। 1 মাসে আছে 30 দিন। 1 month has 30 days। 1 সপ্তাহে আছে 7 দিন। 1 week has 7 days। 1 দিনে আছে 24 ঘন্টা। 1 day has 24 hours। 1 ঘন্টায় আছে 60 মিনিট। 1 hour has 60 minutes। আচ্ছা, এখানে যারা উপস্থিত, আমরা অনেকে ছোটকালে নুরানি বা সরকারি প্রাইমারি বা বিভিন্ন জায়গায় পড়ছো না, আমরা যারা বড়রাও। আচ্ছা, আমরা যদি ছোটকালে এইভাবে পাইতাম, এতদিন ইংলিশে কী হয়ে যেতাম, আর অনেক পাকা হইতাম না। এটা ব্যাপারটা বলতেছি, এটা অনেক গবেষণা লাগছে। সবাই একটু ডান দিকের পেজে, পরের পেজে, তারপরে বলতেছি। সবাই আমার সাথে একটু জোরে জোরে। ট্রেন হলো লম্বা, ট্রেন ইজ লং। আমার সাথে আরেকবার, লম্বা মানে লং, LONG লং। আচ্ছা, এখন সবাই একটু আমার কথা শুনতে হবে। ওই আমি ইংলিশ পড়াই 91 সাল থেকে। কত সাল? এখানে অনেকের জন্মের কি আগের থেকে। আচ্ছা, আমি পড়ছি বুয়েটে পড়াকালীন ওই যে প্রফেসর হজরত হামিদুর রহমান স্যার, নামটা জানা আছে না কারো কারো? উনি ছিলেন আমাদের স্যার। উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াইতেন আমাদের 87, 88, 89, 90 সালে। তো স্যারের মাধ্যমে আমরা ধীরে ধীরে তবলিগে লাগি। 91 সালে আমরা বুয়েট থেকে বের হয়ে আমরা তখন পাকিস্তানে যাই 3 চিল্লা দিতে। তখন যাওয়া সহজ ছিল। আসার পর থেকেই আমি ঘটনাক্রমে ইংলিশ পড়ানোর সাথে জড়াই পড়ি। 93 সালের পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষা GMAT, হ্যাঁ, ওই পরীক্ষাতে আমি আমেরিকানদেরকে হারাই দিছিলাম। আমেরিকানদেরকে কী করছিলাম? ওই পরীক্ষাতে ওয়ার্ল্ডের টপ স্কোর পাওয়ার কারণে আমি জাপান সরকারের শিক্ষা মন্ত্রণের বৃত্তি পেয়ে জাপানে MBA করি 94 থেকে 96। তখন পুরা প্লেন ভাড়া, আপ ডাউন ফ্রি। তারপরে মাসে 2 লাখ টাকা, তখনকার দিনে মাসে 2 লাখ টাকা। আচ্ছা, তারপরে আসার পরে আমি ঢাকাবাসীর টিচার হই। তারপরে 2002 সালে টিচারের চাকরি আমি ছেড়ে দিয়ে সাইফুস নামে একটা প্রতিষ্ঠান শুরু হয়। তারপরে যে গত 3 বছর ধরে আল্লাহ তাআলা এই যে পুরা বাংলাদেশের মাদ্রাসাগুলিতে কাজ করাইতেছেন। এটা এখন কীভাবে কি ওইটাই আসতেছি। 2020 সালের মার্চ মাসে ধরুন করোনার লকডাউন শুরু হলো, তখন সব বন্ধ। তখন ইংরেজি নিয়ে আমরা আবার গবেষণা শুরু করলাম যে ইংলিশ নিয়ে আরও সহজ বানাইতে হবে, যাতে বুড়া বাচ্চা যে কেউই ঘরে বসে একা একা। এই গবেষণা করতে 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 21 সালের মাঝামাঝি এসে এই বইগুলি ছাপা হইলো। যখন এই বইগুলি হইলো, তখন হঠাৎ আল্লাহ তাআলা আমার দিলে ঢাললেন, আরে এইটাই তো ইংলিশ শেখার চূড়ান্ত সহজতম পদ্ধতি, এর চেয়ে সহজ আর করা যাবে না। এটা বুঝাই দিই ব্যাপারটা। মাঝে মাঝে কারো সাথে দেখা হয় যে স্যার আমার জন্য দোয়া করেন, আমি ইংরেজি শেখানো নিয়ে গবেষণা করতেছি। আমি বলি যে দেখো ভাই, আমি দোয়াও করব না, আমি দোয়া করলে কাজেও লাগবে না, তোমার মেহনতটা অপচয় হচ্ছে। তো তুমি এর চেয়ে তুমি মানে এটা কেন অপচয় হচ্ছে এটা বুঝাই দিচ্ছি। ওই একটু আগে বললাম, যদি একটা কৃষক ভাই, একটা রিক্সাওয়ালা ভাই, একটা রাস্তার লেবার যদি আসে যে স্যার আমি তো দুবাই যামুগা, আমি তো ইংরেজি শেখান, আমি কী করবো? আমি আই যাওয়া গো, আমি যাই আই গো। মানে উনি যদি বলে যে স্যার আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি যাই, এটাকে আরও সহজ করেন। আমিকে কাটেন, যাইকে কাটেন, আইকে আই গো, আইকে আরও কাটেন, গোকে কাটেন। আমি যাই, এটা কি আরও কাটা যাবে? মানে আই গো এর চেয়ে আর সহজ হবে? মানে এর চেয়ে আর ভাঙা সম্ভব না। এইটাই সহজতম। তখন আবার দিলে আসলো যে আগেকার দিনে যখন নবীরা নবুয়ত পাইতেন, কলমার দাওয়াত দেওয়া তার উপরে কী হয়ে যেত? ফরজ হয়ে যেত। আমি এখন ভাষা শেখা নিয়ে যা পাইছি, এইটা যদি এই বিভিন্ন এই যে নুরানি মাদ্রাসা, ইসলামী স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানে না পৌঁছাই, সাইফুসের পেটের ভিতরে রাইখা দেই, তাহলে একটা বিরাট খেয়ানত করা হয়ে যাবে। এটা একটা মৌলিক আবিষ্কার পৃথিবীতে, এটা একটা মৌলিক আবিষ্কার। এইভাবে ভাষা শেখানো ইংরেজিটা দুনিয়াতে নাই। তো এই জন্যই আমরা কাজ শুরু করছি গত 3। এবং একটা ঘটনা শুধু বলি, ওই বালিয়া, ময়মনসিংহে বালিয়া মাদ্রাসা আছে, ময়মনসিংহ অঞ্চলের বৃহত্তম মাদ্রাসা। ওটা আমিও চিনতাম না, বছর দেড়েক আগে চিনছি। ওই বালিয়া মাদ্রাসার যিনি, ওটা শুনছি মানে যাওয়ার পরে শুনছি, বালিয়া মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মরহুম পীর সাহেব গিয়াসউদ্দিন সাহেব রহমতুল্লাহ, উনার ইচ্ছা ছিল যে মাদ্রাসা নাম শুনলে তো সব ছাত্র আসে না,
তো কীভাবে সাধারণ ছাত্রছাত্রীরাও বাচ্চারাও যাতে আসে, উনি একটা কিন্ডারগার্টেন বা জেনারেল সেকশন ওই মাদ্রাসার অধীনে আছে ওই বালিয়াতে। তো ওখানে মাত্র অল্প ছাত্র ছিল, 10-12 জন ছাত্র 2.5 বছর আগে। তো 2.5 বছর আগে মুফতি মিজানুর রহমান নামে একজন তরুণ আলেম ওখানে খেদমত পায়। তো সে তখন ঢাকাতে এসে, আমি একটা 2 ঘন্টার একটা মুয়াল্লিম ট্রেনিং করাইতেছিলাম, ওই ক্লাস সে করছিল। ক্লাস করার পরে তাকে তখন ওইভাবে চিনি না, সে বললো স্যার আমি তো গ্রামে এক জায়গায় আসি, আপনাদের এই বই পড়াই। আমি বললাম পড়াও। তারপরে এই যে 22 সালের শেষে, এটা হলো 21 সালের মাঝামাঝি, 22 সালের নভেম্বর-ডিসেম্বর মাসে আমরা ময়মনসিংহ শহরে গেছি। তখন সে ফোন করছে ওই বালিয়া থেকে যে স্যার গ্রামে একটু আসেন। ওইটা হলো ফুলপুর উপজেলার আর অনেক ভিতরে একদম গ্রামে, একটু কষ্ট করে আসেন। আমরা গেলাম। তখন সে বললো পুরো ঘটনা শর্টকাটে বলতেছে, বললো সে আমরা দেখলাম 350 ছাত্র মাত্র 1 বছরের মধ্যে। কীভাবে কি সে যে টেকনিক খাটাইছে, সে বললো স্যার আমি ওই 10 জনকে এই একটা বই ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ করাইছি। এই বাচ্চারা বুলেটের মতো আইগো ইউগো আইম ঠাস 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 বলে। তো বালিয়া মাদ্রাসার যে জুম্মার মসজিদ ওটার সাথেই ও বললো যে স্যার মুহতামিম সাহেবরে নিয়ে, এই কয়েকজন বাচ্চারে নিয়ে জুম্মার দিন, জুম্মার আগে পরে এদেরকে দিয়ে একটা ইংরেজির প্রদর্শনী করাইছি। ফলে গ্রামের লোকজন যখন বাচ্চাদের মুখ থেকে ইংলিশ শুনছে, সবাই একদম ভিমরি খেয়ে গেছে, যারে কী ব্যাপার, গ্রামের বাচ্চা মাদ্রাসার বাচ্চা কেমনি ইংলিশ বলে। ফলে আশেপাশের যত কিন্ডারগার্টেন বা এই ধরনের স্কুল ছিল সব বন্ধ হয়ে গেছে। এবং এমনকি সরকারি প্রাইমারি স্কুলের হেডমাস্টার আর টিচার তার বাচ্চাদেরকে ওই নিজের স্কুলে না পড়ে সরকারি স্কুলে যে আমাদের ওই মাদ্রাসায় জেনারেল সেকশন দিচ্ছে। কেন? যে প্রাইমারি স্কুলে তো ইংলিশ শেখা যায় না। এবং মুফতি মিজান বলল স্যার এই যখন ডিসেম্বর জানুয়ারি মাস আর নতুন ভর্তি সিজন, এই গ্রামেই আমাদের ভর্তি ফি উঠছে 7 লাখ টাকা। আর এই প্রতি মাসে এখন 90,000 টাকা উঠে গ্রামে আমরা 3 জন ওস্তাদ এমনভাবে পড়াই, আমাদের বেতনও বাড়ছে, এমনকি আমাদের খরচ থেকে আমরা কওমি মাদ্রাসায় খরচ দিই, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এবং মুফতি মিজান খুব উদ্যোগী। সে বললো স্যার, এটা কিছুদিন আগে বললো স্যার, ও তার বাড়ি হলো কিশোরগঞ্জ। সে বললো স্যার আমি ফুলপুরে গ্রামে হলো বালিয়া, ওইটা তো ওই কওমি মাদ্রাসার অধীনে। সে নিজে ফুলপুরে আরেকটা মাদ্রাসা, কিশোরগঞ্জে আরও 2টা মাদ্রাসা চালু করছে যে ইংরেজির উপরে ভিত্তি করে। কেন? আজকে বাংলাদেশের গার্জিয়ানরা ধনী, মানে বিশেষ করে একটু নিম্ন মধ্যবিত্ত, যে স্যার সূরা কেরাত পড়াবেন, স্যার আমি গরিব টাকা দিতে পারুম না, আর ইংলিশ পড়াবেন ইংলিশ, তাহলে তখন টাকা বাড়ে, মানে বুঝতে একটা মানে। এবং এটার বহু মাদ্রাসাতেও যারা অল্পতে শুরু করছে, যখন আজকে যে সমাজে তাসির পরে কি হাতের লেখা দিয়ে না মুখ দিয়ে তখন যখন যেহেতু বাংলাদেশে লেখাপড়া ধ্বংস হয়ে গেছে জেনারেল লাইনে, এখন আলহামদুলিল্লাহ নুরানি আর ইসলামিক স্কুলের মাধ্যমে বিরাট একটা কী হয়ে যাইতেছে, খেদমত আর বিপ্লব হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন ওই 5 নম্বর পেজে তার নিচের অংশে লেখা আছে টেন্স। কি লেখা আছে? টেন্স শব্দটা শুনছি না অনেকে? টেন্স দিয়ে বাঙালি জাতিকে নাকানি চুবানি খাওয়ানো হয়। একটা ঘটনা বলতেছে, একবার একটা ছাত্র বলতেছে স্যার আমার বাড়ি খুলনা বাগেরহাট। সে বললো স্যার আমি গ্রামে বড় হয়েছি, গ্রামের সরকারি স্কুলে পড়তাম, লেখাপড়া হইতো না, ক্লাস 6 থেকে শুরু হয়েছিল, স্যারের কাছে বেঁচে বেঁচে প্রাইভেট পড়তাম। তো ইংলিশ ক্লাস 6-এও 10 মাস, 7, 8, 9, 10 প্রতি বছর 10 মাস ধরে স্যারের কাছে, যেহেতু সরকারি স্কুলে লেখাপড়া হয় না, ফাঁকিবাজি সব। তো এবং এই 2 মাস ধরে খালি টেন্স পড়ানো হইতো, 6-এও 2 মাস, 7-এও 2 মাস, 8, 9, 10 একই জিনিস বারবার। এবং কী পড়ানো হইতো সে বলতেছে, ডু ডিড ডান গো এন্ড গন, ডু ডিড ডান গো এন্ড গন। তারপরে স্যার যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা পড়াইতেন, ঘটনা ঘটিয়া গেল কিন্তু ফল বিদ্যমান রহিল। আমি তখন ক্লাসরুমের জানলা দিয়ে মাঠের দিকে তাকাইতাম, আম গাছের দিকে, আম গাছে কোনো আমও নাই, কাঁঠাল গাছে তো কাঁঠালও নাই, ফল কই গেল? বেচারা মনে করছে ঘটনা ঘটিয়া গেল ফল বিদ্যমান, সে ফল মনে করছে ফ্রুট। কি মনে করছে? পরীক্ষার ফল, এটা কি ফ্রুট না রেজাল্ট? কিন্তু আসলে এগুলো সবই ভুল পদ্ধতি। সবাই একটু পরের পেজে যাও, পরের পেজে। আমি বাংলাটা, তুমি ইংলিশটা। আমি পড়ি, আমি যাই, আমি খাই, আমি দৌড়াই, আমি করি, আমি খেলি। আচ্ছা, ডান দিকে উপরে ডানে আমি লিখি, আমি পান করি, আমি ঘুমাই, আমি বলি, আচ্ছা, এইভাবে পুরা পৃষ্ঠায় প্রায় 40টা বাক্য লেখা। এখন ওই পেজের একদম শেষ 3 লাইন, বাবু তোমার নাম কি? সামনে তোমার নাম? হ্যাঁ, একটু দাঁড়াও তো, একটু সাফওয়ার, একটু দাঁড়াও। হ্যাঁ, ওই শেষ 3 লাইন ওটা নাও, একটু জোরে জোরে পড়ো, জোরে জোরে, হ্যাঁ পড়ো বাংলাটা। ওই যে এই পৃষ্ঠার, হ্যাঁ জোরে জোরে পড়ো এই পৃষ্ঠার বাক্যগুলো, বাংলা বাক্যগুলা। হ্যাঁ, যেমন এই পৃষ্ঠার বাক্যগুলো যেমন আমি খাই, আমি যাই প্রভৃতি হলো বর্তমান কাল।
বর্তমান ইংলিশ হলো প্রেজেন্ট। প্রেজেন্ট। পণ্ডিতগণ এই বাক্যগুলোর নাম দিয়েছেন সাধারণ বর্তমান সিম্পল প্রেজেন্ট। হ্যাঁ বসো, তাই জাজাকুমুল্লাহ। মানে আমি নামটা দিছি শেষে, আগে কাম। হ্যাঁ আগে শিখাই দিলাম আই গো ইউ গো, এতক্ষণ যা শিখলা এটা হলো সিম্পল প্রেজেন্ট। বাংলাদেশে কি হয়, এই টেন্স শিখাইতে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বাঙালির মাথা হ্যাং হয়ে যায়। এই যে আমরা সারাদিন যে বাংলায় কথা বলি পড়ি, আমার কি জীবনে দরকার এটা ঘটমান বর্তমান, এটা নিত্যবৃত্ত অতীতের জীবনে দরকার আছে? আমার কোনো নাম দরকার নাই, আমার দরকার কাম। কাম মানে ভাষা। তো এখন সবাই একটু আমার হাতের দিকে আরেকবার আমার সাথে একটু জোরে জোরে বাংলা অর্থ বুঝে বুঝে পাসপোর্ট টু গ্রামার। আচ্ছা এই যে এই বইয়ের গায়ে লেখা বাংলা অর্থ বুঝে বুঝে, এইটাই কি কোনো ইংরেজি শেখার বই লেখা আছে? বাংলা অর্থ বুঝতে হবে লেখা। তো এখন এইটাও একটা যুগান্তকারী বই। এটা শুরু হয়েছে কি দিয়ে? টেন্স দিয়ে। এবং একটু আগে আমরা যেই পেজটা পড়লাম, এইভাবে এই যে দূর থেকে দেখতে কি শান্তি লাগতেছে না? একটু ছিমছাম। আমরা যারা জেনারেল লাইনে পড়ছি, পাঞ্জেরি লেকচার, জুপিটার নবদূত, অ্যাডভান্স চৌধুরী এন্ড হোসেন, পপি, জননী, ফাত্তা, কোথাও কিন্তু এইভাবে নাই এটা। এবং এখন একটু পরের পেজে সবাই একটু পরের 7 নম্বর পেজ। হ্যাঁ তুমি একটু জোরে জোরে পড়ো তো, এই যে বাবু। হ্যাঁ সবার ইংরেজির বাংলাটা পড়ো, সবার ইংরেজির বেসিক ঠিক করতে, মজবুত করতে নিচের দুইটা বই। হ্যাঁ এই দুইটা বই, তার নিচের লাইনটা পড়ো। একটা 100 তলা বিল্ডিং, একটা 100 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন থাকে কয়টা? 100টা না একটা? হ্যাঁ মাত্র একটা। তেমনি ইংরেজিতে দক্ষতার ফাউন্ডেশন হলো দুইটা বই, জিরো টু হিরো। হ্যাঁ আচ্ছা একটু বসো। হ্যাঁ তো এখন সবাই একটু আমার হাতের দিকে, মানে এই দুইটা বই হলো মূল বই, এই দুইটা বই হলো ফাউন্ডেশন। এই দুইটা বই কি মানে একটা 10 তলা বিল্ডিং ফাউন্ডেশন কি 10টা না একটা? একটা। যেমন যে এইখানে যারা উপস্থিত, হয়তো তুমি ঠিক করলা ঠিক আছে আমি ধীরে ধীরে ইংলিশ শিখবো, তুমি ওইটা আবার তোমার এক বড় ভাই হয়েছে অনার্স, বা তোমার আরেক চাচা যাবে দুবাই, চাচারও বলো চাচুজি আপনি এটা নিয়ে যান। বুঝলেনটা? সবারই ফাউন্ডেশন কি সেম। ফাউন্ডেশন কি? এই যে আমরা স্পিকিং পারি না, রিডিং পারি না, রাইটিং পারি না, ভোকালি মনে থাকে না, এই না ইংরেজি নিয়ে যত সমস্যা, মূল কারণ ফাউন্ডেশন দুর্বল। ফাউন্ডেশন কি? আর সবাই একটু পরের পেজে হাটহাজারি কি লেখা আছে? হ্যাঁ বাবু তুমি একটু পড়ো তো, চশমা। হ্যাঁ জোরে জোরে। হাটহাজারি মাদ্রাসার ছাত্র। এটা হলো আমি সারা দেশ থেকে প্রতিদিনই SMS পাই, এদেরকে আমি চিনিও না দেখিও নাই। হ্যাঁ পড়ো তো তাড়াতাড়ি। আমি হাটহাজারি আমি হাটহাজারি মাদ্রাসার ছাত্র। হ্যাঁ ইংরেজি শেখার ক্ষেত্রে আপনি আমাদের কষ্ট থেকে মুক্তি দিয়েছেন। আচ্ছা একটু 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 এক মিনিট একটু ওই যে বলে দিই, একটু অ্যাটলিস্ট মনে হলো আমরা ওই অনেক মানে দূর দূরান্ত থেকে হঠাৎ অনেক প্রিন্সিপালও ফোন করছে মুহূর্তে আমি, যে আপনাদের এই বইটা তো আসলে অসাধারণ, এটা শুধু বাংলা ইংলিশ না, এটা বাংলা শেখারও বই। এই যে আমি যে এটা তো কোথাও নাই, তো কেন বললাম মানে তোমার এই যে বাংলা পড়াতে এটা কিন্তু ওই তো না, ওই যে আবু তাহের মেজবা সাহেব, ওই যে মুনির ভাই না, ওই যে ওনার মেয়ের জামাই, এই যে কই জানি, মানে আমি যদি বাংলা পঠনে যদি আমি সাবলীল না হই, তাহলে আমি বাংলাদেশে বসে, আমার মাতৃভাষা বাংলা, আমি তো উর্দু বা আরবিতে তো আমি আরও পারবো না। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ আগে বাংলা রিডিং। হ্যাঁ এটা কিন্তু এই জন্যে এই বইগুলো যখন পড়বা নিজে নিজে যে তুমি খাও তুমি যাও এগুলা। আচ্ছা এখানে মূল ব্যাপার হলো আমি হাটহাজার এইটা লেখছি ইংরেজি শেখার ক্ষেত্রে আপনি আমাদের রুল মুখস্থের কষ্ট থেকে মুক্তি দিয়েছেন। ইংলিশ শেখার জন্য আমি ইউটিউবে ভিডিও বারবার দেখতাম রুল মুখস্থ করে, এইভাবে বহু সময় নষ্ট করছি। আসলে বেসিক থেকে ইংলিশ শেখার সবচেয়ে সহজ পেয়েছি এই দুইটা বইয়ে, জিরো হিরো পাওয়া যায়। সবচেয়ে বড় কথা সাইফুসের বই পড়তে বুঝতে শিখতে কোনো স্যার বা ওস্তাদ লাগে না, নিজে নিজে পড়েই শেখা যায়। আচ্ছা তারপরে আরেকজনের SMS তুমি একটু পড়ো তো তাড়াতাড়ি। হ্যাঁ যা হ্যাঁ দেখে দেখে পড়ো। ওই যে সত্যি বলতে স্যার, হ্যাঁ সত্যি বলতে স্যার, হ্যাঁ 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 সত্যি বলতে স্যার। এই পর্যন্ত আমি ইংলিশ শেখার জন্য অনেক বই পড়েছি, কিন্তু 2 মিনিট পড়ার পর আর পড়তে মন চাইতো না, মনে হতো ইংলিশ এত কঠিন। স্যার আলহামদুলিল্লাহ 2 দিন হলো জিরো টু হিরো পাসপোর্ট টু গ্রামার বই দুটো পড়ে, হ্যাঁ পড়ো। একেবারে পানির মতো সহজ। 2 দিনে যা শিখেছি 10 বছরেও। আচ্ছা এটা একটু খেয়াল করে সবাই খেয়াল করতে হবে, এটার গোমরটা ধরাই দিচ্ছি। এবং ওই দিন আমি মেসেজ পাইছি কুষ্টিয়ার থেকে একজন, যে স্যার আমি একদিনে যা শিখছি 28 বছরেও
সে জেনারেল লাইনে অনার্স মাস্টার্স করেও শিখে নাই। কেন? এটা গোমরটা, এটা খুব, এবং এটা মানে এটা বুঝলে মাদ্রাসা লাইনের মানে আমাদের এই যে মাদ্রাসার ছাত্র আরও বাড়বে। এটা একটু সবাই খেয়াল করা। এই যে আমার হাতে সরকারের বোর্ডের বই, কিসের বই দেখছি না অনেকে, এগুলা 1 থেকে 5 প্রাইমারি স্কুলের বই, কিসের বই? আচ্ছা, এখন এই বইগুলিতে 1 থেকে 5 এই বইগুলিতে মানে এইটার বন্ধ বাংলা উচ্চারণ অর্থ কিছু দেওয়া আছে? কিছুই কিন্তু নাই, পুরাটাই ইংলিশ টু ইংলিশ, পুরাটাই কি ইংলিশ টু ইংলিশ। কেন? একটু বুঝতে হবে। আমি বলি যে মজা করে, অক্সফোর্ড ভার্সিটি থেকে ওহি নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? ওহি নাজিল হয়েছে যে ইউ হ্যাভ টু টিচ ইংলিশ থ্রু ইংলিশ, ইংলিশ শিখাইতে হবে ইংলিশ দিয়ে। মানে আন্তর্জাতিক যারা ভাষাবিদ অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ডের, তারা তাদের তত্ত্ব হলো, থিওরি হলো, কখনো মাতৃভাষা চলবে না, ইংলিশ টু ইংলিশ শিখাইতে হবে। আমি বলি যে না, এটা চরম ভুল কথা। চাইনিজ দেখি চাইনিজ শিখতে পারবা? এই গো দিতে মই দেশকা ইচিনি সান শি ইয়ন গো রুকুশি চিনানা হাচি কুদা সাই কোনি চ চ্যাং ব্যাং ট্যাং। চাইনিজ শিখছো? 1.5 ঘন্টা চাইনিজ বললে হবে? বাংলায় বুঝাই দিতে হবে না? আচ্ছা, এখন ওই অক্সফোর্ড থেকে ওহি নাজিল হয়েছে, ফলে বোর্ড অফিসের উম্মতরা, বোর্ড অফিসের, তার মানে বোর্ড, এই যে মতিঝিলে অবস্থিত বোর্ড অফিসের সরকারি লেখকবৃন্দ, হ্যাঁ, ওই ওহির উপরে আমল করে বাংলাদেশের কোনো এই যে 1 থেকে 5 বোর্ডের বইয়ে কোনো বাংলা নাই। তাহলে এই পদ্ধতি ফলো করে বাঙালি জাতি কি ইংরেজির জাহাজ হইতে পারতেছে? আদৌ না। এখন আসল মজাটা, অনেক মজার জিনিস, একটু খেয়াল করা। এটা হলো ক্লাস 5-এর বই। এইটা এই যে 108 পেজ, পুরাটাই হলো ইংলিশ, পুরাটাই কি। আর শুরুতে প্রথম পেজ একটু খেয়াল করা, 1 পেজ হলো এই বোর্ডের চেয়ারম্যানের একটা শুভেচ্ছা বাণী, কোন ভাষায় লেখা? ইংলিশ। তারপরে হলো 108 পেজ পুরা ইংলিশ, কোনো বাংলা নাই। আর মজার ব্যাপার, এই যে বোর্ডের চেয়ারম্যানের বক্তব্যের উল্টা পিঠে 1 পেজ বাংলা, এখানে আছে নির্দেশনা। কি লেখা আছে? নির্দেশনা। তার মানে টিচারদের জন্য নির্দেশনা। এটা তো ইংলিশে দেয় নাই, এটা কোন ভাষায় দিছে? বাংলায়। আর মজাটা বোঝা গেছে? যদি এটা ইংলিশে দিত তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া লক্ষ লক্ষ প্রাইমারি টিচার যারা অনার্স পাস, মাস্টার্স পাস, ডিগ্রি পাস, ওনারা ইংলিশে এত দুর্বল, এই 1 পেজ নস বা মতন পইরা ওনারা এইটাই বুঝতো না যে আমার কি কওয়া হলো। তাহলে আমি একটা সরকারি স্কুলের টিচার, আমি 1 পেজই বুঝি না, তাইলে আমার বাচ্চারা কেমনে যেগুলো নিজে নিজে বাসায় পড়বে? এই কারণে জীবনের প্রথম 5 বছর আজকে টেকনাফ থেকে তেতুলিয়া গত 50 বছর বা 100 বছর ধরে বাঙালি কিছুই আসলে শিখতেছে না, মানে গণহারে। যারা শিখতেছে পারিবারিক বা কোনো একটা কারণে প্রতিষ্ঠান, এই বুঝেছো এটা। এবং এটা তো ওই যে অক্সফোর্ড ভার্সিটি থেকে ওই, এবং গত 7 বছর আগে সরকার ওই যে ব্রিটিশ কাউন্সিল, মানে অক্সফোর্ডের প্রতিনিধি ব্রিটিশ কাউন্সিলের হাতে বাংলাদেশের প্রাইমারি টিচারদের ট্রেনিংয়ের দায়িত্ব দিয়েছেন। তার মানে শিয়ালের কাছে, বুঝেছো এটা, হ্যাঁ, যে আরও সর্বনাশ হয়েছে। অতএব মানে যে এই বোঝা গেছে মূল কারণ কি, সে কিছুই শিখতেছে না জীবনের প্রথম। আচ্ছা, ফাইনালি একটু করবো না, শেষ করে দেবো আর একটু করে, এমনি আজান কয়টায়? 15 মিনিট। আচ্ছা, সবাই একটু পরের পেজটা, 9 নম্বর পেজ, 9 নম্বর পেজ, উপরে লেখা আছে। সবাই একটু, এই যে যারা আমরা শুনতেছি, কি কঠিন লাগতেছে না সহজ লাগতেছে? আচ্ছা, এবং আরেকটু বলে দেই, পরে মনে থাকবে না, অনেকের ভাই ব্রাদার বা ইত্যাদি থাকতে পারে, বা ইত্যাদি অনেকে হয়তো দাখিল দিবে এসএসসি বা 6, 7, 8, 9-এ পরে, এই ভাই ব্রাদার সে হয়তো সারা জীবন বেছে বেছে কোচিং করতেছে, প্রাইভেট পড়তেছে। আমি বলি সব বাদ দিয়ে এই 2টা বই পড়া শুরু করলে সে তার স্কুলের ইংলিশ স্যারকে, ম্যাডামকে কি করতে পারবে? পড়াইতে পারবে। বুঝেছো এটা? আমি যখন রিক্সায় উঠি ঢাকা শহরে, রিক্সাওয়ালা জিজ্ঞেস করি, ভাই কোথায় বাড়ি? রংপুর, কাউনিয়া, উলিপুর। যে ছেলে মেয়ে কয়জন? এই এক ছেলে 7-এ পড়ে উলিপুরে। আমি বললাম যে মাসে কয়শো টাকা যায় ইংরেজি? সে বলে যে 700 টাকা। আমি বললাম 700 টাকা তিস্তার পানিতে যায়। কোথায় যায়? আর এইখানে হলো বুড়িগঙ্গার পানিতে যায়। কই যায়? বুড়িগঙ্গা। আমি বলি যে এই 2টা বই নীলক্ষেতে পাবেন, নীলক্ষেতে নিবে 800, 850 টাকা, 2টা বই কিনে ছেলের কাছে দিবেন, আর এখনই ফোন করে দেন, প্রাইভেট ছুটায় দেন। ওই ছেলে 2 মাস পরে তার স্যারদেরকে পড়াইতে পারবে। বুঝেছো এটা? আচ্ছা, এখন পরের পেজে সবাই একটু আমার সাথে জোরে জোরে, মেজার হোয়াট
ম্যাটার্স। আচ্ছা, এটা আমি দ্রুত বুঝাই দিই ব্যাপারটা। আমার হাতের দিকে সবাই, এই যে আমার হাতে একটা বই, বইয়ের নামটা কি আমার সাথে আরেকবার, মেজার হোয়াট ম্যাটার্স। হ্যাঁ, এই নামটা নিয়ে আমরা 2 মিনিট গবেষণা করবো। সবাই একটু আমার সাথে, হোয়াট। হোয়াট তো একটা পরিচিত শব্দ, হোয়াটের বাংলা অর্থ কি? কি। আচ্ছা, আমার সাথে ম্যাটার্স। ম্যাটার্স তো পরিচিত শব্দ, বাংলা অর্থ কি? হ্যাঁ, ব্যাপার বা বিষয়। আচ্ছা, এটা আমি সবাইকে জিজ্ঞেস করি, সবাই বলে কি আর ব্যাপার বা বিষয়। আসলে ভুল উত্তর হয়েছে। কি উত্তর? ভুল উত্তর। সবাই আমার সাথে, হোয়াট। যেটা। এখানে হোয়াট মানে কি না, এখানে হোয়াট মানে কি? যেটা। এখন আর আমি লেখাইলাম না, সময় কম। আর আমার সাথে সবাই, ম্যাটার্স, গুরুত্বপূর্ণ হওয়া। তাহলে এখানে ম্যাটার্স মানে বিষয়ও না, ব্যাপারও না, এখানে ম্যাটার্স মানে হলো গুরুত্বপূর্ণ হওয়া। আর আমার সাথে মেজার, মাপা। তাহলে আমার সাথে সবাই বলো, মেজার হোয়াট ম্যাটার্স। সবাই বলো, মাপো যেটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা কেন করলাম শর্টকাটে তাড়াতাড়ি বলি। আমরা যখন অসুখ হয় ডাক্তারের কাছে যাই, ডাক্তার সাহেব ব্লাড টেস্টের জন্য ডায়াগনস্টিক সেন্টারে পাঠান। ডায়াগনস্টিক সেন্টারে কি করে, 1 শিশি 2 শিশি রক্ত নেয়, এটাকে বলে, আমার সাথে বলো, স্যাম্পল, নমুনা। ওই 1 শিশিকে বিশ্লেষণ করে পুরা দেহের সব রক্ত সম্পর্কে একটা রিপোর্ট দেয়। কি দেয়? ঠিক এরকম আমরা একটা বইয়ের নামটা কয়টা শব্দ দিয়ে গঠিত? এটা কি কঠিন শব্দ? পরিচিত শব্দ। এগুলোর বাংলা অর্থ শিখলাম। এইটার উপরে ভিত্তি করে আমি একটা ভাষা, ইংরেজি ভাষা শেখা নিয়ে 3টা কথা বলবো। কয়টা কথা? এটা মন দিয়ে শুনতে হবে, তাহলে তোমার ভবিষ্যতের জীবনে অনেক টাকা পয়সা, মেধা, অনেক পরিশ্রম বেঁচে যাবে। কেন আমি যে 3টা কথা বলবো, এটা অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ডের যারা আন্তর্জাতিক পণ্ডিত, ওনারা ইংলিশ শেখা নিয়ে যা বলেন আমি তার উল্টা বলবো। আমি তার কি বলবো? কেন? ওনারা হলেন পুঁথিগত পণ্ডিত। কি পণ্ডিত? আর আমি হলাম প্র্যাকটিক্যাল পণ্ডিত। কি পণ্ডিত? বলছি না, আমি তো জীবনে ইংলিশ অনার্স মাস্টার্স না, কিন্তু এই 91 থেকে 24 দীর্ঘ 33 বছর টেকনাফ থেকে তেঁতুলিয়া লক্ষ লক্ষ বাঙালিকে হাটে মাঠে ঘাটে ক্লাসে গাছতলায় ওয়েটিং রুমে পড়াইতে এর মধ্যে ডিসিএসবি, আর্মি, পুলিশ, হ্যাঁ, ডিজি, ডিআইজি, আর ছাত্র তো আছেই। পড়াইতে যে অভিজ্ঞতা, এটা কি অক্সফোর্ডের পণ্ডিতের হয়েছে? উনি তো অক্সফোর্ডের কুয়ার মধ্যে আছে। আচ্ছা, 1 নম্বরে, এই যে আমি যে পড়াইতেছি বা এতক্ষণ আমি কি ইংলিশ টু ইংলিশ পড়াইতেছি? আমি সব বাংলা অর্থ দিয়ে বোঝাচ্ছি। যে 1 নম্বরে আন্তর্জাতিক পণ্ডিত বলেন, নো, ইউ হ্যাভ টু টিচ ইংলিশ থ্রু, কখনো মাতৃভাষা না। এটা একটু আগে বললাম, এটা ভুল পদ্ধতি। এবং আরেকটু বুঝাই দেই, যেমন সবাই আমার সাথে, হোয়াটের বাংলা অর্থ কি শিখলাম? আচ্ছা, এখন আমি যদি ইংলিশ টু ইংলিশ পড়াইতাম, আমি যেটা না বলে আমি বলতাম যে, ইউ সে হোয়াট ইজ ইউজড হিয়ার নট ইন দ্য ইন্টারোগেটিভ সেন্স, ইট ইজ ইউজড হিয়ার ইন দ্য রিলেটিভ সেন্স। কিছু বুঝলা? হ্যাঁ, আমি যদি পুরা 2 ঘন্টা কোনো বাংলা মানে বা আধা ঘন্টা 40 মিনিট কোন বাংলা না বলে শুরুর থেকে ইংলিশে বকর করতাম, মনে শান্তি পাইতা? খালি মনে মনে ভাবতা যে সাইফুল স্যারে তো জীবনে দেখিনি, আজকে প্রথম দেখলাম, উনি তো একটা ইংরেজির জাহাজ। কিন্তু ঘটনা কি হইতো, ডাক্তার অনেক ভালো, রোগী মরিয়া গেল। আমার ইংরেজির পাণ্ডিত্যের সাগরে তুই ডুইবা মরে যাইতা, বুঝলেটা? তুই খুব মজা পাইতা, মজা। কিন্তু আসলে ইংলিশ শেখার লাইনে কিভাবে আগাবা, এই লাইনে কোনো পথ। তো আমার কথা সারাংশ যেটা, আমরা বাঙালি, আমার মাথায় ছোটোকাল থেকে কী দিয়ে ভরা? বাংলা। আমার মূল বাংলা বা শিকড় বাংলা। আমি যখন শিকড়ের সাথে সম্পর্ক রেখে নতুন জিনিস শিখবো, যেই ভাষাই হোক, তখন ওইটা মাথায় ঢুকবে, ওটা মাথায়, বুঝতে পারটা? আর অতএব একটু আগে যেটা বললাম, বাংলায় দুর্বল থেকে তো আমি অন্য ভাষায় কেমনে হবো? আমার শিকড়ই নাই, বুঝলেটা? আর বাংলা পঠন, বাংলা কি পঠন। আচ্ছা, 1 নম্বর হলো, তাহলে আমি সারাংশ যেটা, আমি যখন শিখবো বা শিখাবো, বাচ্চাদের শিখাবো, ইংলিশের বাংলা অর্থ বলতে হবে। কি অর্থ? বাংলা অর্থ। বা নিজে যখন শিখবো, আমি একটা বাংলা একাডেমির ডিকশনারি, বাংলা একাডেমির যেটা বাংলা অর্থ দেওয়া, বুঝেছো এটা? আচ্ছা, 1 নম্বরে হলো শব্দ, 2 নম্বরে হলো বাক্য। 2 নম্বরে কি? বাক্য। এই যে এখন এটা বুঝাই দেই, মানে ইংলিশ বই দেখলে, ইংলিশ লেখাপড়া পৃষ্ঠা দেখলে বাঙালির কি শান্তি লাগে না? জ্বর উঠে। হ্যাঁ, এটা কেন এটাই বুঝাইতেছি। সবাই এখন আমার সাথে আরেকবার বলো, মেজার হোয়াট ম্যাটার্স। আচ্ছা, এটা কিন্তু একটা বাক্য হয়ে গেছে। এটা কি হয়েছে? যেমন আমার সাথে বলো, গো আউট, এটা একটা বাক্য। আমার সাথে বলো, থ্যাংক ইউ, এটাও একটা বাক্য। এখন এটা খুব মজার ব্যাপার, মন দিয়ে শোনা। আমি বাঙালি, আমি একটা বইয়ের নাম যেটা সহজ পরিচিত 3টা শব্দে গঠিত, এই বইয়ের নামের অর্থই আমি পারি নাই। তাহলে এই 400 পেজের বই পড়া আমি বাঙালি কি জ্ঞান অর্জন করতে পারবো? আদৌ না। ওই যে ফেসবুকে আসে বা এলাকায় ঘটনা ঘটে, ডাক্তার ভুল চিকিৎসা করছে, রোগী মারা গেছে, এইটারও মূল কারণ ইংলিশ। মূল কারণ কি?
কেন আমি ফোন পাই কিভাবে ফোন পাই যে স্যার আমি সলিমুল্লাহ মেডিকেল পড়ি সেকেন্ড ইয়ার, চিটাগাং মেডিকেল পড়ি থার্ড ইয়ার, আমাদের মেডিকেলের বইপত্র সব কোন ভাষায় লেখা? ইংলিশে। না বুঝা আমি বুঝতেছি না, না বুঝে পাশ করে যাচ্ছি। এবং শুধু ডাক্তার না, এই যে জেনারেল লাইনে যত পড়াশোনা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিবি, MBA, ল, ইকোনমিক্স সবই কোন ভাষায়? মূল বই ইংলিশ। এগুলো কিন্তু বাঙালি পড়ে বুঝতেছে না। ফলে বাঙালি জাতি যত ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর, লয়ার, বিবি, MB হইতে পারতো, এটা হইতে পারতেছে না। কেন? সে তো জ্ঞান আহরণ করতে পারতেছে না। তো আমার কথা সারাংশ যেটা, ওই যে ইংলিশ বই দেখলে বাঙালি যে ওই যে জ্বর উঠে, এটা কারণটা হলো আমি বাক্যের অর্থ বুঝি না। কিসের অর্থ বুঝি না? বাক্যের অর্থ। ওই যে বাংলাদেশে ধরেন ইংলিশ নিউজ পেপার যে কম চলে, বুঝছেন তো ব্যাপারটা? সে তো পড়ে বুঝে না তো, হ্যাঁ, সে তো পড়ে বুঝতেছে না। আচ্ছা, 1 নম্বরে শব্দ, 2 নম্বরে বাক্য। আর বাক্য বোঝার সমাধান কি একটু পরেই দিচ্ছি। আর 3 নম্বরে তুমি যে কোনো ইংলিশ স্যারকে জিজ্ঞেস করবা, কলেজের স্যার বা ভার্সিটির ইংলিশ স্যার, স্যার আমি ইংলিশে দুর্বল, ইংলিশ শিখতে চাই, কি করব? তারা একটা কমন পরামর্শ দিবেন, বেশি করে BBC শোনো, CNN দেখো, TV দেখো। এটা বলে না ইংলিশ শিখতে হলে সিনেমা দেখতে হবে, গান শুনতে হবে। এগুলো পুরো ভুল পরামর্শ। কেন? আমাদের সমস্যা হলো রিডিংয়ে। সমস্যা কি? আমি যেটা পড়ে বুঝি না, এটা শুনে বুঝবো, বানায় লিখতে পারবো? কিচ্ছু পারবো না। মেইন হলো রিডিং, রিডিং, রিডিং। আমি পড়ে বুঝি না, তাই বানিয়ে লিখতেও পারি না, কিছুই পারি না। তো ফাইনালি আচ্ছা, ওই পেজে একটু মাঝামাঝি লেখা আছে, সবাই আমার সাথে বলো, ইংরেজি বড় বড় বাক্য বোঝার ডিকশনারি। এটাও পৃথিবীতে নতুন, এটা একটু বুঝাই দিই। সবাই পরের পেজ যাও, তারপরে শেষ করে দিব। পরের পেজে একদম উপরে লেখা আছে, আমার সাথে বলো, বাক্য বোঝার ডিকশনারি। আচ্ছা, ওখানে যে লাইনটা, সবাই এখানে জেনারেল লাইনের আলকে আছে, অনার্স মাস্টার্স, এদিকে হ্যাঁ ভাইদের মধ্যে কেউ আছে অনার্স বা হ্যাঁ তরুণ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সবাই একটু আমার সাথে ওই যে শীটের দিকে তাকাও, আমার সাথে সবাই বলো, নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকেলস অফ অ্যাপারথাইড। আচ্ছা, এইভাবে বেশ কঠিন একটা বাক্য। মূল ব্যাপার হলো এই তার নিচে এই যে শব্দের অর্থ, সবাই বলো শব্দের অর্থ। আপনি একটু খেয়াল করেন, এখানে ওই যে তারকিবের একটা ব্যাপার আমি ধরাই দেই। হ্যাঁ, সবাই আমার সাথে বলো, গাইড বাংলা অর্থ কি? হ্যাঁ, আমার সাথে বলো, স্ট্রাগল বাংলা অর্থ কি? এইভাবে মাল্টি জাস্টিস, এইসব শ্যাকেল, প্রত্যেকটা শব্দের বাংলা উচ্চারণ অর্থ, তার নিচে সারাংশ বাক্য, তার নিচে শব্দগুচ্ছের অর্থ, তার নিচে পুরো বাক্যের বাংলা অর্থ। একটা বাক্য বুঝাইতে পুরা পেজ, একটা বাক্য বুঝাইতে এইভাবে যদি ব্যাখ্যা করা থাকে, তাহলে কি ওই ছাত্রদের আমাদের কাছে এসে বেছে বেছে প্রাইভেট পড়া লাগবে? এইটাও ইংরেজির ক্ষেত্রে দুনিয়াতে নাই। তো এখন এই যে আমি একটু দেখাই দেই, সবাই একটু আমার হাতের দিকে আরেকবার, মানে হজর এটা ইংরেজির, আমি কিন্তু কোনটা ইসম ফেল এগুলো বলি নাই। আমার কথা হলো অর্থ বোঝা। হ্যাঁ, এখন মেইন হলো আমার অর্থ বোঝা। কি বোঝা? এটাও পৃথিবীর ইতিহাসে নাই যে বাক্য বোঝার ডিকশনারি। কি বোঝায়? ডিকশনারি মানে লুগাত, শুধু থাকে শব্দের অর্থ, কিন্তু ভাষা মানে বাক্য। ভাষা মানে কি? আর আমাদের ইংরেজি নিয়ে বাঙালি সমস্যা হলো বাক্য বুঝি না। কি বুঝি না? হ্যাঁ, তো এই আমরা কি করছি, আমার হাতের দিকে সবাই তাকাও, এইটা একটা যুগান্তকারী। সবাই আমার সাথে বলো, বড় বড় ইংরেজি বাক্য তৃপ্তি সহ বোঝার ডিকশনারি। এইখানে 300-র বেশি বাক্য একদম ভেঙে ভেঙে নাস্তানা করা হয়েছে, একদম অস্থি মজ্জা। এবং একটু ফাইনালি বলে তারপরে শেষ করতেছি, আমি একটু আগে হাটাজারি পড়লাম না, ওই অনুভূতি, এই বই নিয়ে আমাদের এই বাক্য বোঝার ডিকশনারি নিয়ে অনেক SMS পাই। একজন লিখছে, স্যার খুব খুব আজব আজব, যে স্যার আমি আপনাদের বই পড়ি আর ইংরেজির অমৃত সুধা পান করি। আমার লিখছে, স্যার এখন আমার ইউটিউব ফেসবুক কিচ্ছু ভাল লাগে না, সারাক্ষণ শুধু আপনাদের বই থেকে ইংলিশ পড়ি। ইংলিশে যে এত মজা আগে তো জীবনে পাই নাই। আগে যখন প্রচলিত বাজারের বই পড়ছি, কিছুক্ষণ পর পরে B1 B2 সাবজেক্ট অবজেক্ট মাথা হ্যাং হয়ে যেত। আর লিখছে, স্যার জীবনের প্রথমে একটা খুন করে বসলাম, আপনাদের বইগুলি পড়া সন্ত্রাসী গ্রামারকে, মানে গ্রামারকে খুন করছে আমাদের বই পড়া। তার মানে আমাদের বই পড়লে ভাষা শেখা যায়। কি শেখা যায়? ফলে এই যে দাখিল, আলিম, SSC HSC যে কোনো পরীক্ষার ইংলিশ অটোমেটিক্যালি পারা যায়। আর আরেকজন, আরও অনেকগুলি, আরেকটা ফাইনাল, একজন লিখছে, স্যার আল্লাহ যেন আমার হায়াত আপনারে দিয়ে দেয়, আপনি আরও বই লেখেন, আমি গ্রামে বসে হিরো হয়ে গেছি। এখন কখন একটা ছাত্র এত বড় আবেগী কথা লিখতে পারে যে আমার হায়াত আপনারে, যখন টেকনাফ থেকে তেঁতুলিয়া কোটি কোটি ছেলে পেলে হতাশ, এই গ্রামার শিখতে পড়তে অনেকেই ঝরে পড়ে, তারপরে টোটো কইরা ঘুরে, তারপরে তার বাবা তাকে 5 লাখ 7 লাখ 12 লাখ টাকা খরচ করে
করে বিদেশ পাঠায়, জমি জিরাত বিক্রি করে তারপরে ভূমধ্য সাগরে যে ডুবে ডুবে মরে। বাঙালি 12-15-20 লাখ টাকা খরচ করে অবৈধভাবে আমেরিকা ইউরোপ যাইতে যে পানামার জঙ্গলে, সাহারা মরুভূমিতে, পোল্যান্ডের রাস্তায় ধুকে ধুকে মরতেছে, কিন্তু আর ইংলিশের কাছে যায় না। ওই যে ছোটোকালে যে ভয় ঢুকে গেছে, আয় কঠিন বাপরে বাপ। আর এই যে এখন জেদ্দায়, এই যে হজ উমরায় গেলে জেদ্দায় এয়ারপোর্টে গেলে নামলেই আমি গত বছর জিজ্ঞেস করছিলাম তুমি কি করো, বলে সে তো ঝাড়ু দিতেছে, কিন্তু সে অনার্স মাস্টার্স করা। হ্যাঁ, মানে দেখবে যে অনার্স মাস্টার করে ঝাড়ু দিচ্ছে এয়ারপোর্ট বা রাস্তা। আর মক্কা মদিনায় গেলে সবচেয়ে সাফাইয়ের কাজগুলি, সবচেয়ে কঠিন কাজগুলি বাঙালিরা। ইন্ডিয়ানরা ইংলিশ পারে, এরা একটু বুঝে গেছো এটা। ইন্ডিয়ার হিন্দুরা কিন্তু আরবি ভাষা শিখে, কেন? দুবাইয়ে কাতারে বেশি বেতন পাওয়া যায়। ফাইনালি আরেকটা জিনিস বলে আমি দোয়া চাই, এটা একটু বলতেছি। ওই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে কোরআন শরীফে। উনি জেলখানায় গেলেন, তারপরে মিশরের ফেরাউন একটা স্বপ্ন দেখলো, 7টা মোটা গরু 7টা চিকন গরু। উনি জেলখানায় বসে ব্যাখ্যা করে দিলেন আগামী 7 বছর ফসল বেশি হবে, তারপরে 7 বছর ফসল দুর্ভিক্ষ হবে, অতএব ওইভাবে পদক্ষেপ। তো ফেরাউন তাকে জেলখানা থেকে বাইর করে তাকে মিশরের খাদ্যমন্ত্রী বা একটা দায়িত্ব দিল, বড় দায়িত্ব। আচ্ছা, এখন আমি টার্গেট করছি বাংলাদেশের ইংরেজির মন্ত্রী হওয়ার। কিসের মন্ত্রী? ইংরেজির মন্ত্রী হওয়ার। বাদে পুরা দেশের সিস্টেমটা আসলে গন্ডগোল। আমাদের দেশের পরীক্ষা পদ্ধতিটা হলো খালি গ্রামার পরীক্ষা, কি? আর এই যে ও লেভেল, এ লেভেল, IELTS, কোথাও গ্রামারের পরীক্ষা হয় না, পরীক্ষা হয় ভাষার পরীক্ষা। কিসের হয়? তো এই সিস্টেমটাই গলত। আর বাকি আমরা যারা টিচার, যারা এখানে ইংলিশ পড়াবেন, বাকি এখানে যারা কিতাবি লাইনের বা দাওরা ফারেক বা টিচার যারা আরবি, মানে আমাদের পদ্ধতিটা এত সহজ যে আমি চাচ্ছি, যেমন আমরা বিভিন্ন সারা দেশে কাজ করতেছি, তো মানে আমরা মনে করি ইংলিশ মানে কঠিন, আমি পড়াইতে পারব না, কিন্তু এইটা পড়ানোর জন্য একটা সিম্পল হাফেজ সাহেবও পারবে। হ্যাঁ, এবং একবার আমরা এক গ্রামে এক জায়গায় রাস্তায় থামলাম, ভাঙাচোরা মাদ্রাসা। তো উনি বলতেছেন, স্যার আমাদের এখানে ভালো ইংলিশ শিক্ষক নাই। আমি আল্লাহ তাআলা বলাই দিয়ে আমি বললাম যে এই বই হলো আপনার শিক্ষক, বুঝেছো এটা? এবং এই যে আরেকটা ওই যে এটা হাফেজি হুজুর রহমতুল্লাহ জীবনীতে পাইছে একটা শব্দ, সরহে সদর, সরহে মানে দিল খুলে যাওয়া। এবং এটা একটা ঘটনা পেলাম, উনি যখন 81 সালে হজে গেছেন, তখন ওইখানে আবরারুল হক সাহেব, তারপরে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ, বিভিন্ন বড়দের সাথে দেখা। আবরারুল হক সাহেব তাকে ডাইরেক্ট জিজ্ঞেস করছেন, কী ব্যাপার আপনি যে নির্বাচনে দাঁড়ালেন, এটার ব্যাখ্যা কী, এটা যুক্তি কী? তো হাফিজ হুজুর রহমতুল্লাহ উত্তর দিচ্ছেন, মেরে সরে মানে দিল খুলে গেছে। তো যে তখন আবরারুল হক সাহেব বলছেন, তাইলে আর কোনো ব্যাখ্যা দরকার নেই, যুক্তি দরকার নেই, দিল খুলে গেছে। তা ইংলিশের ব্যাপারে বোঝা গেছে তো, এটা আমার দিল কি হয়েছে, খুলে গেছে। এত বড় আবিষ্কার। এবং আরেকটু বলি, এটা শেষে বলা আছে, মানে বই ধরেন এই যে হযরত এই যে কোনো জন বই লিখলে কপিরাইট করতে হয়। কি করতে হয়? মানে আপনি যে একটা জমি কিনলে ওই জমির মালিক যে আপনি, এটা প্রমাণ হলো সাব রেজিস্ট্রার অফিস থেকে একটা দলিল দিবে। কি দিবে? কেউ যখন আপনি বই লিখলেন, ওইটা ওই যে আগারগাঁওয়ে অবস্থিত সরকারি অফিস আছে, ওইখানে ওইটার সার্টিফিকেট নিতে হয়। আচ্ছা, এটা হলো বই, প্রতিটা বই আলাদা। তো কপিরাইটের উপরে হলো প্যাটেন্ট। কপিরাইটের উপরে কি প্যাটেন্ট জিনিসটা বুঝাই দেয়। এটা বাংলা, এই যে পশ্চিমা জগৎ যে প্রযুক্তিতে গত 600 বছর এত উন্নতি, এত দ্রুত, এবং মরক্কো থেকে ইন্দোনেশিয়া পুরা মুসলমান জগৎকে দখল করে ফেলছিল, এটার কারণ কি? প্রযুক্তিক উন্নতি। ওরা প্রযুক্তি কেন উন্নতি? ওদের প্যাটেন্ট সিস্টেমটা শর্টকাটে বুঝাই দেয়। এই যে মোবাইল 45 বছর আগে দুনিয়ায় ছিল না। আচ্ছা, কেউ একজন আমেরিকায় এটা আবিষ্কার করছেন, আবিষ্কার করে উনি এই সিস্টেমটা একটা সরকারি স্বীকৃতি নিয়ে নিয়েছেন। প্যাটেন্ট মানে আবিষ্কারের স্বীকৃতি, প্যাটেন্ট মানে আবিষ্কারের। আচ্ছা, ফলে এখন তুমি নোকিয়া যেই কোম্পানির মোবাইল আমরা যে কেই কিনি, ওই কোম্পানি ওই যিনি আবিষ্কারক তাকে 1 পয়সা হইলো বা $1 হইলেও দিয়ে দেয়। হ্যাঁ, যাতে উনি কেউ যখন কোনো একটা আবিষ্কার করে, যিনি মোবাইল, উনি তো নাওয়া খাওয়া, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে এইটা নিয়ে গবেষণা করতে হয়। মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি প্যাটেন্ট সিস্টেমটা খুব শক্তিশালী। যিনি আবিষ্কারক, কেন উনি যাতে আবিষ্কারে উদ্বুদ্ধ হয়, কারণ ওইটা যদি নকল হয়ে যায় উনি কি আবিষ্কার করবে? মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু এই কারণে যত কিছু আবিষ্কার, হ্যাঁ, যেমন এই স্ট্যান্ড সিস্টেমটা, এটাও কত রকম সিস্টেম আছে, ওই কোম্পানি বানাইতেছে, আবার যিনি সিস্টেমটা আবিষ্কার করছে উনিও কিন্তু একটা পয়সা পায়। তো এটা বলার উদ্দেশ্য এটা, এই যে এখানে ভাষা যেইভাবে আমরা ইংরেজি উপস্থাপন করছি, এটাও পৃথিবীতে নতুন। পৃথিবীতে কি এটাও আমরা সরকারি দপ্তরে প্যাটেন্ট করাইছি। প্রথমে আমরা মন্ত্রণালয়ে যখন গেছি, তারা বলে যে না ভাই, আমরা শুধু পণ্যের প্যাটেন্ট করি, আমরা ভাষার প্যাটেন্ট করি নাই, এটা হবে না। আমরা বললাম যে না, ভাষার প্যাটেন্ট যেহেতু করেন নাই তাই হবে। প্যাটেন্ট মিনস সামথিং নিউ, ইট হ্যাজ নেভার বিন ডান বিফোর। মানে প্যাটেন্ট মানে ওরা বলতেছে ভাষার প্যাটেন্ট করি নাই তাই হবে না। আমরা বলি না, যেহেতু করেন নাই তাই হবে, এটা তো নতুন।
আচ্ছা এত কিছু ফাইনালি পরে ওই যে আরেক সময় বই নিয়ে ট্রেনিং করবো না, আজকে ওভারঅল সব বোঝা গেছে তো ব্যাপারটা। এবং বইগুলি এমন মানে নিজেরা আস্তে আস্তে পড়া শুরু করে দিলে, বিশেষ করে টিচার যারা বা যে কেউই আমরা দক্ষ হয়ে যাবো ইনশাল্লাহ। বাকি জাযাকুমুল্লাহ হযরত দিয়েছে। আচ্ছা ওই আচ্ছা ওইটা অবশ্য না স্যার, ওইটা অবশ্য আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা তাহলে ওই যে ওই পেজে সবাই একটু যান, ওই থার্ড পেজে যান। কই গেল ফার্স্ট সেকেন্ড থার্ড? হ্যাঁ আমার সাথে বলেন এই বি সি ডি ই এফ জি জি আমার বলেন জার্মান, আমার বলেন গার্ল, মানে জি দিয়ে হয় জার্মান হয় না, জার্মানি, আমরা তো বলি জার্মান, আমার সাথে বলেন জার্মান। আচ্ছা তারপরে এইচ আই জে খেই, ঘুড্ডি ইংলিশ হলো আমার সাথে বলেন খাইট, কাইট না বলেন খাইট, খেই এল এম এন, এই যে একটু আগে আমরা বলেন আউ, আমার সাথে বলেন ও, আমার সাথে বলেন ওপেন দ্য ডোর, দরজাটা খুলো, ওপেন দ্য ডোর। ফি আচ্ছা কলম ইংলিশ কি? আচ্ছা আমার সাথে সবাই খেয়াল করেন, ফ্যান ফ্যান, আমি কিন্তু পেন বলতেছি, আমি কিন্তু পেনও বলতেছি না। আগে দুই ঠোঁট জোড়া লাগান, ফ্যান, দুই ঠোঁট খুললেই একটু ফয়ের মতো হয়ে যায়, দুই ঠোঁট জোড়া লাগা, ফ্যান এই যে আমি দুই ঠোঁট জোড়া লাগাই, ফ্যান, তো আপনি বাতাস দিয়ে ঠেললেই ফ্যান, ইটস আ ফ্যান। সবাই আমার সাথে বলেন, আমার সাথে বলেন, এটা আমি যা বলি, এটা একটা বই, ইট ইজ আ বুক, ইটস আ বুক, ইট ইজ না ইটস, কোনটা সহজ? ইট ইজ না ইটস, যেটা সহজ ওটাই ভাষা। আমার সাথে বলেন ইটস আ বুক, ইটস আ ফ্যান, জানা বলেন ফ্যান, কিউ কিউ না বলেন কিউ কুইক। আচ্ছা আমার সাথে আর, আচ্ছা আরটা মানে যেমন আমার সাথে বলেন তারা হলো 6, বলেন তারা হলো ছাত্র, দে আর স্টুডেন্টস, আমার সাথে বলেন দে আর না রটাকে ওরা উজ্জ রাখে, আমার সাথে বলেন দে আর স্টুডেন্টস, খেয়াল করে স্টুডেন্ট, দে আর স্টুডেন্টস, আমি কি র বলতেছি? আমার সাথে বলেন দে আর স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস, রটাকে উজ্জ রাখে। এমনিতে আমার মানুষ বলেন আর এস টি টু ইউ ডব্লিউ, আমরা ডব্লিউ শিখছি, আমার সাথে বলেন ডব্লিউ এক্স ওয়াই জেড জু, চিড়িয়াখানা, জেডকে ওরা আবার এখন বলে, আমার সাথে বলে জিও বলে। আচ্ছা মূল ব্যাপার একটু ধরাই দে আমার একটু। আচ্ছা আদম আলাইহিস সালাম বা যে কেউই, আদম আলাইহিস সালাম কি আগে হরফ শিখছে, অক্ষর শিখছে? বা একটা বাচ্চা যখন ভাষা শিখে আগে এবিসিডি চিনে, সরে চিনে, আলিফ বা চিনে? আগে কিন্তু ধ্বনিটা, আগে শব্দটা, ওইটা দিয়ে ভাষা হয়ে যায়। মানে এটা কেন বলতেছে আবার, মানে এই যে আমরা এই যে ঠিক বা যেগুলো বললাম, এগুলো কিন্তু আগে আমি যখন ওই যে আমেরিকানদের হারাই দিই ইংরেজি পরীক্ষায়, আমি কিন্তু এই এগুলো কিন্তু জানতাম না, এগুলো শিখছি গত 2-3-4 বছরে। এই জন্য ধরাই দিতে চাচ্ছি, মানে হ্যাঁ প্লাস না, আমি যেটা বলতে চাচ্ছি, অনেকে দেখা যায় ওই যে ফনেটিক্স যেটা বলে, ফনেটিক্স স্যার আমার ব্রিটিশ উচ্চারণ শিখান, আমেরিকান উচ্চারণ, সেটা তো একটু বলে দিই। মানে একবার একটা ছাত্র বলতেছে স্যার আমাদের স্কুলের স্যার বলছে ব্রিটিশ আমেরিকান এই অনেক পার্থক্য ফনেটিক্স। তাহলে হ্যাঁ উনি ঠিক বলছে, এর অনেক পার্থক্য, মানে কিছু পার্থক্য আছে, উচ্চারণের পার্থক্য আছে, কিন্তু আমি বললাম দেখো আমি ব্রিটিশ আমেরিকান এগুলো কখনো বুচ্ছা করি নাই, আমি জীবনে চলার পরে যা পাইছি এক একটা সিংহাইটা শিখছি। আমি বললাম তোমার স্যার যেহেতু বলছেন, ধরলাম ব্রিটিশ আর আমেরিকানের পার্থক্য, শব্দ, অ্যাকসেন্ট, ফনেটিক্স এগুলো উনি শিখছেন। এত কিছু ব্রিটিশ আমেরিকানের
মানে উচ্চারণ অর্থ পার্থক্য গবেষণা করে শিখে টিকে উনি হয়েছেন স্কুলের স্যার, আর আমি না যাই না হয়েছি ভার্সিটির স্যার। জানা ভালো না না জানা ভালো? না জানাই ভালো। মানে যেটা ধরা দিয়ে চাচ্ছি, বাংলাদেশে মানে এই যে উচ্চারণ, মানে বাংলাদেশে বসে কি আরবি সহি উচ্চারণ সম্ভব বা ইংল্যান্ড, এটা কিন্তু সম্ভব না। মানে অনেকে দেখা যায় এই উচ্চারণ ফনেটিক্স এর পাল্লায় করে বহু মেহনত করে, কিন্তু সে আর ভাষা পারে না। যারা উচ্চারণ এক্সপার্ট বাংলাদেশে 2-4 জন যারা অনলাইনে শিখায় টা 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 ডা 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 বা বা, ওগুলাতে আসলে মেহনত হবে, খুব মজা হবে। তাই যারা ফনেটিক্স এক্সপার্ট তারা যেমন আবার বড় বড় ওই যে পেপার পত্রিকা পড়ে, বড় বড় ইংলিশ বই পড়ে বা CNN শুনে, তারা কিন্তু সব বুঝে না। আমি পাশে বুঝাই দিই। ফনেটিক্স হলো কারিয়ানা। ফনেটিক্স কি? কারি সাহেব যখন সূরায় টান দিলেন সুন্দর লাহানে, উনি কি সবাইকে আরবি ভাষা পারে? সবাই কিন্তু আরবি ভাষা পারে না। আমি হলাম ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট। আমি যে কোনো ইংলিশ পড়ে বুঝি, পরে শুইনাও বুঝি, বলতেও পারি, বানায় লিখতেও পারি, বুঝে? এবং ওই জন্যে মানে এই বইগুলি যখন আপনি পড়াবেন, মানে এই যে আমি কিন্তু কখনো বলি না আমি স্পোকেন শিখাবো, আমি বলি পুরো ভাষা, বুঝছেন ব্যাপারটা? বা অনেকে ওই যে একটু আগে যেটা বলতেছিলেন যে ওই কয়েক জায়গায় আব্দুল মাতিনও গেছিল ওই আশেপাশে, যে ওই যে কোনো জায়গায় টিচাররা আপত্তি করছে যে এটা হচ্ছে স্পোকেনের বই। কারণ আমরা বলছি এটা কি স্পোকেনের বই? সে তো পড়তেছে, পড়া মানে রিডিং, দেখে দেখে লেখতে রাইটিং। আর জোরে জোরে আমি বলি যে মনে আমার সাথে মনে মনে পড়া, রিডিং। মনে মনে পড়া হলো রিডিং, আর জোরে জোরে পড়লেই হয়ে গেল কি স্পিকিং। মনে কাউকে বলে স্যার আমার তো স্পিকিং পার্টনার নাই, কোথায় স্পিকিং? আমি বলি যে দিস বুক ইজ ইউর পার্টনার, দিস বুক ইজ ইউর পার্টনার। যে এগুলাই জোরে জোরে বললে মুখটা চালু হয়ে গেল, অটোমেটিক ল্যাঙ্গুয়েজটা মাথায় ঢুকে যাবে। ঠিক আছে?